ওয়েলকাম টু দা ইউটিউব চ্যানেল বাংলা মাধ্যমে পড়াশোনা। আমাদের আজকে ক্লাস 10 আমরা শুরু করছি। ক্লাস 10 এর পাটিগণিতের আমরা চক্রবৃদ্ধি সুদ এবং সমহার বৃদ্ধি নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো তোমরা কতগুলো সহজ জিনিস চক্রবৃদ্ধি সুদ বা সমহার বৃদ্ধি জিনিসটা কি সেটা আমরা একটু প্রথমে বুঝে নিই। প্রথমে দেখো, ধরো কোনো একটা জিনিসের দাম ধরো আজকে 100 টাকা, প্রত্যেক বছর সেই দামটা বৃদ্ধি পাচ্ছে। ধরো আজকে একটা দ্রব্যের মূল্য হচ্ছে 100 টাকা, ধরো এই পেনটার দাম আজকে 100 টাকা, এক বছর পরে দামটা হয় 10% বেড়ে গেল, তাহলে কত দাম হবে? 100 থেকে বেড়ে হবে 110 টাকা। ঠিক আছে, পরের বছর এই 110 টাকার উপর আবার 10% বাড়বে। তাহলে 110 টাকার উপর 10% যদি বাড়ে তাহলে কি থাকবে? 110 প্লাস 110 ইন্টু 10/100, 10% 110 টাকার উপর বাড়বে। তাহলে সেটা যদি ক্যালকুলেট করি তাহলে আমরা পেয়ে যাব দামটা 121 টাকা। তারপরের বছর যদি আবার 10% বাড়ে তখন এই 121 টাকার উপর 10% বাড়বে। তার মানে 121 টাকার উপর যদি 10% বাড়ে সেটা হয়ে যাবে 121 প্লাস 121 ইন্টু 10/100। তাহলে এটা যদি ক্যালকুলেট করি তাহলে হয়ে যাবে 121 প্লাস 12.10, তার মানে হয়ে যাচ্ছে 143.10 টাকা। এইভাবে প্রত্যেকবার ধর প্রথম বছরে দেখতে পাচ্ছি আমরা 10 টাকা বেড়েছে, তার পরের বছর সেটা 110 থেকে 121, তার মানে 11 টাকা বাড়লো। তার পরের বছর সেটা বাড়লো 12 টাকা 10 পয়সা। মানে প্রত্যেক বছর যে বৃদ্ধি পাচ্ছে এটা কিন্তু একই হারে বৃদ্ধি পাচ্ছে না, মানে একই শতকরা হারে বৃদ্ধি পাচ্ছে কিন্তু একই মানে বৃদ্ধি পাচ্ছে না। তো এই জিনিসটাকেই আমরা বলি সমহার বৃদ্ধি। এই রুলটা যেমন ভাবে ফলো হচ্ছে তেমন চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রেও তাই হয়। আমরা সরল সুদের ক্ষেত্রে জানি যে একটা নির্দিষ্ট সুদের হার থাকে এবং সেটা 5 বছর হোক 10 বছর হোক যে বছরই হোক না কেন সুদটা সবসময় কাউন্ট হয় তার আসলের উপর। আর চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কি হয়, আজ ধরো তুমি কোনো একটা কোম্পানির থেকে বা কোনো একটা ব্যাংক থেকে তুমি 10,000 টাকার একটা লোন নিলে, 10,000 টাকার যদি তুমি লোন নাও, এক বছর পরে তার সুদ হচ্ছে ধরো 10% হারে, তাহলে এক বছরের সুদ 10% হারে, তাহলে 10,000 টাকা কত হবে? 1,000 টাকা বাড়বে। তাহলে 1,000 টাকা বাড়লে টাকার অ্যামাউন্টটা কত হয়ে যাবে? 11,000 টাকা। মানে 10% সুদের হারে 10,000 টাকা এক বছরে বেড়ে হলো 11,000 টাকা। এখন 11,000 টাকার উপর পরবর্তী এক বছরের যে সুদ কাউন্ট হবে সেটা কিন্তু 10,000 এর উপর কাউন্ট হবে না, সেটা কাউন্ট হবে 11,000 টাকার উপর। তাহলে এইভাবে দেখো প্রত্যেক স্টেপ বাই স্টেপ, এখানে যেমন 100 টাকা থেকে দামটা বাড়ছিল, তাহলে এখানে প্রথম বছর 10,000 টাকাটা হয়ে যাবে 11,000 টাকা। এক বছর পর আবার এটাকে আসল ধরে কাউন্ট করা হবে, তখন সেটা 11,000 টাকা থেকে হয়ে যাবে 12,100 টাকা। ঠিক আছে, আবার তারপরের বছর এই 12,100 টাকা আসল থেকে আমরা পেয়ে যাব 13,310 টাকা। ওকে, এইরকম ভাবে আমাদের কিন্তু প্রত্যেক বছরের পর বছর সুদের পরিমাণটা বাড়তে থাকবে। তো এই আইডিয়াটাই হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। এই চক্রবৃদ্ধি সুদ যখন আমরা ক্যালকুলেট করতে চাইবো একটা স্পেসিফিক ফর্মুলা আমরা ইউজ করব। সেই ফর্মুলাটা কি? সাধারণত ফর্মুলাটা হচ্ছে a equals to p into 1 plus r by 100 to the power n। এখন একটা ব্যাপার বোঝার চেষ্টা করো, এই যে ফর্মুলাটা রয়েছে এটা অ্যাকচুয়ালি জেনারেল ফর্মুলা এক বছরের জন্য, এটা হচ্ছে কোনো বার্ষিক সুদের ক্ষেত্রে এই ফর্মুলাটা চলে, কিন্তু জেনারেল ফর্মুলাটা নিয়ে আমি পরে আলোচনা করব। প্রথমে আজকে আমি সহজ ফর্মুলাটা দিয়ে স্টার্ট করি। এটা কিন্তু সবসময় বার্ষিক সুদের ক্ষেত্রে এই ফর্মুলাটা চলে। বার্ষিক সুদের ক্ষেত্রে মানে যখন হিসাবটা এক বছরে হিসাব হয়, যখন সুদের হারটা এক বছরের উপর হিসাব হবে। এখন ধরো এ যেটা রয়েছে এই এটাকে বলা হয় সবৃদ্ধি মূল। সবৃদ্ধি মূল এটাকে বলা হচ্ছে অ্যামাউন্ট, এটাকে বলা হচ্ছে অ্যামাউন্ট। পিটাকে বলা হচ্ছে মূলধন বা আসল, মূলধন বা আসল, এটাকে বলা হচ্ছে প্রিন্সিপাল, প্রিন্সিপাল। এনটাকে বলা হচ্ছে তোমার কতটা পর্যায় হলো, এটাকে বলো পর্যায় বা বছরের সংখ্যা। পর্যায় কথাটা বলছি একটা জেনারেল অর্থে, পর্যায় বা বছরের সংখ্যা। আর আরটাকে আমরা বলবো চক্রবৃদ্ধি সুদের হার, চক্রবৃদ্ধি সুদের হার। এখন
কতগুলো সিম্পল নিয়ম ফলো করে আমরা অঙ্কগুলো করবো। ধরো একটা ব্যাংকে তুমি 10,000 টাকা ধার নিয়েছো, ঠিক আছে? বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত পার্সেন্ট? 10% করে। তুমি 3 বছরের চক্রবৃদ্ধি সুদ বের করতে চাইছো, চক্রবৃদ্ধি সুদ বার করতে চাইছো। আমরা মাথায় রাখবো এই জিনিসটা যে সবৃদ্ধি মূল মানে মূলধনের সাথে চক্রবৃদ্ধি সুদ যোগ করলে আমরা সবৃদ্ধি মূল বা অ্যামাউন্ট পেয়ে থাকি। তাহলে 10,000 টাকাটার উপর 10% সুদের হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ বের করতে চাইছি। তাহলে এখানে 10,000 টাকাটা হচ্ছে আসলে মূলধন, 10,000 টাকাটা মূলধন, সুদের হার 10%। তার মানে আমি পিটাকে লিখতে পারি 10,000, স্মলার যেটা সুদের হার সেটা 10%, আর এনটাকে লিখতে পারি 3 বছর, কারণ বার্ষিক সুদের ক্ষেত্রে আমরা কাউন্ট করেছি। তার মানে 1 বছরেই একটা করে পর্যায় হয়, 1 বছরেই একটা করে পিরিয়ড হচ্ছে, তাহলে সেই জন্য আমরা এনটাকে এখানে 3 লিখতে পারছি। তাহলে আমাদের ফর্মুলা অনুযায়ী এ বের করব আমরা। এ কত হবে? 10,000 ইন্টু 1 প্লাস 10/100 টু দি পাওয়ার 3। এটাকে যদি ক্যালকুলেট করি তাহলে হচ্ছে কত? 10,000 ইন্টু, এটাকে অ্যাড করলে আমরা পাচ্ছি 11/10 এর হোল কিউব। অ্যাড করব ভগ্নাংশে যেমন করে, তাহলে সেটা হয়ে যাচ্ছে 10,000 ইন্টু 11/10 ইন্টু 11/10 ইন্টু 11/10। তাহলে এটা যদি আমরা মাল্টিপ্লাই করি সেটা দেখবো কত হচ্ছে 13310, 13,310 টাকা। এটা আমাদের দাঁড়িয়ে যাচ্ছে সবৃদ্ধি মূলের পরিমাণ। তাহলে আমাদের আসল ছিল 10,000 টাকা, সবৃদ্ধি মূল দাঁড়িয়েছে 13,310 টাকা। তাহলে আমাদের সুদটা কত হলো? আমাদের সুদের পরিমাণ বা যেটা চক্রবৃদ্ধি সুদ হলো, সেই চক্রবৃদ্ধি সুদটা কত হলো? চক্রবৃদ্ধি সুদ যেটা দাঁড়ালো, এটার ফর্মুলা হচ্ছে, এটাকে বলছি আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট। সেটা কি? অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল। তার মানে আমরা লিখতে পারি এটা হচ্ছে গিয়ে সবৃদ্ধি মূল বিয়োগ আসল বা মূলধন, ঠিক আছে? তাহলে আমি এইটা কাউন্ট করলে পাচ্ছি যে কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি সুদ যেটা আসবে সেটা হচ্ছে গিয়ে 13,310 বিয়োগ 10,000 টাকা। যদি ক্যালকুলেট করি তাহলে আসছে 3,310 টাকা। ওকে, যদি এই টাকাটাই আমরা সরল সুদে কাউন্ট করতাম তাহলে কত টাকা হতো? সরল সুদে যদি আমি এটা কাউন্ট করতাম তাহলে যেটা হতো 10,000 টাকা 10% সুদের হারে 3 বছরের সুদ। সরল সুদের ক্ষেত্রে আমাদের ফর্মুলাটা ছিল I ইকুয়ালস টু P ইন্টু টাইম পিরিয়ড, টাইম যেটা সেটা T, P ইন্টু N ইন্টু R, সরি এনটাকেই আমি লিখছি T এর জায়গায়, বাই 100। ছিল কত? 10,000 টাকা, এনটা হচ্ছে 3 বছর, সুদের হারটা 10। তাহলে সেটা যদি করি তাহলে সুদের পরিমাণটা আসবে, সরল সুদ যেটা আসবে সেটা হচ্ছে 3,000 টাকা, চক্রবৃদ্ধি সুদ হলো 3,310 টাকা। তাহলে অনেক অঙ্ক দেয় যে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য বের করতে দেয়, তখন আমরা জাস্ট বিয়োগ করে বার করতে পারবো। আমরা দেখতে পারলাম যে সরল সুদের থেকে চক্রবৃদ্ধি সুদের পরিমাণটা বেশি হয়ে যাচ্ছে, ঠিক আছে? এবার আমরা একটা অঙ্ক ভাবি যে ধরো চক্রবৃদ্ধি সুদ আমাদের ক্যালকুলেট করতে দিল 2.5 বছরের, এই অঙ্কটাই দিয়েছে চক্রবৃদ্ধি সুদ আমাদের ক্যালকুলেট করতে দিয়েছে 2.5 বছরে, 2 বছরে। তখন সেই অঙ্কটা আমরা কিভাবে করব? দেখো 2.5 বছর মানে কিন্তু একটা 2 বছরটা কমপ্লিট পিরিয়ড হয়ে যাচ্ছে, 2 বছর পর্যন্ত, কিন্তু পরের বছরটা কমপ্লিট পিরিয়ড, একটা পিরিয়ড কমপ্লিট হয়নি, মাঝখানে থেমে গেছে। তাহলে কি করব? প্রথমে আমি 2 বছরের সবৃদ্ধি মূলটাকে বার করে নেব। কি করে বার করব? আমি a ইকুয়াল টু কি পেয়েছি? p ইন্টু 1 প্লাস r/100 টু দি পাওয়ার n। তাহলে প্রথমে আমি 2.5 বছর মানে কি 2 প্লাস হাফ, মানে 2 বছরটা কমপ্লিট হয়ে গেছে, তারপরে আরো হাফ বছর এক্সটেন্ড করেছে। তাহলে এর জায়গায় আমি এটা বের করছি আগে, পিটা হচ্ছে 10,000, 1 প্লাস সুদের হারটা কত? 10/100, n বছর মানে এখানে 2 বছর লিখছি। তখন যদি আমি কাউন্ট করি রেজাল্টটা কত আসছে? 10,000 ইন্টু, এটা ক্যালকুলেট করলে আসবে 11/10 এর হোল স্কয়ার, তার মানে 10,000 ইন্টু 11/10 ইন্টু 11/10।
এটা যদি কাউন্ট করি আমাদের রেজাল্ট আসবে 12,100 টাকা। এবার দেখো আমরা 2 বছরের অ্যামাউন্টটা বার করে নিলাম। 2 বছরের যে অ্যামাউন্টটা বেরোলো সেই অ্যামাউন্টটাকে এবার 2 বছরের সবৃদ্ধিমূল যেটা বেরোলো এই টাকাটাকে আসল ধরে আমি বাকি যে হাফ বছর আছে বা 6 মাস আছে সেই হাফ বছর বা 6 মাসের সরল সুদ আমি বের করব। করে যেটা বেরোবে সেটা আমি এই অ্যামাউন্ট, এই যে প্রিন্সিপাল যেটা, এটা এখন অ্যামাউন্টটাকে আমি যেহেতু আসল হিসেবে ইউজ করছি তার সাথে আমি যোগ করব। ব্যাপারটা খোলসা করে বলি যে এটা হচ্ছে আমাদের সববৃদ্ধিমূল। এই সববৃদ্ধিমূলটা এখন আমাদের আসল হিসাবে কাজ করবে। তাহলে আসল হিসাবে ধরে নিয়ে আমরা হাফ বছরের সরল সুদ বের করব। তাহলে সেখান থেকে আমি হাফ বছরের সুদ পেয়ে যাব। তাহলে পরবর্তী হাফ বছরের সুদ সেটা কত হবে? 12,100টা হচ্ছে আসল, PTR/100 ফর্মুলাটা। 12,100টা আসল, টাইমটা হচ্ছে হাফ, সুদের হার 10 ডিভাইডেড বাই 100। তাহলে যদি আমি ক্যালকুলেট করি 5, ক্যালকুলেট করলে 20, আমি 0 দিয়ে যদি কাটি এটা পাচ্ছি, তাহলে এটা কাউন্ট করলে হয়ে যাচ্ছে 605 টাকা। 605 টাকা। এবার আমি কি করব? এবার আমি আমার যে অ্যামাউন্টটা পেয়েছিলাম তার সাথে আরো 605 টাকা অ্যাড করব, মানে আরো হাফ বছরের যে সুদটাও এখানে যোগ হয়ে যাবে এর সাথে। তাহলে সববৃদ্ধিমূল কত হবে? মোট সববৃদ্ধিমূল হবে 12,100 প্লাস 605 টাকা, তার মানে হয়ে যাচ্ছে 12,705 টাকা। তাহলে আমাকে সুদ হিসাবে কত টাকা দিতে হচ্ছে? চক্রবৃদ্ধি সুদ হিসাবে আমার দিতে হচ্ছে, চক্রবৃদ্ধি সুদটা কত হবে না মোট সববৃদ্ধিমূল বিয়োগ আসল ছিল কত? 10,000 টাকা। তাহলে 12,705 বিয়োগ 10,000 টাকা, সেটা হচ্ছে 2,705 টাকা। ওকে, এটা গেল আমাদের চক্রবৃদ্ধি সুদের বিশদ আলোচনা। এরপরে আরেকটা ফর্মুলা জাস্ট আমি আলোচনা করছি, সেটা হচ্ছে গিয়ে যদি আমাদের এই সুদটা বার্ষিক না হয়ে n বছরের হয়, বার্ষিক না হয়ে ধরো কোন একটা 6 মাস অন্তর বা 3 মাস অন্তর হয়, তাহলে কি করব? তাহলে সেটা যদি আমরা করতে চাই তাহলে আমাদের ফর্মুলাটা একটু এডিট করতে হবে। সেটা কি? এটা এ থাকছে, পি এর জায়গায় থাকলো, এখানে লিখবো 1 প্লাস r বাই t ইন্টু 100 টু দি পাওয়ার n। এই টিটা কি? টি এর রহস্যটা কি? ধরো আমি প্রথমে টিটা কি বলছে সেটা আমরা জানি যে এটা হচ্ছে সববৃদ্ধিমূল, পিটা আসল, টিটা হচ্ছে গিয়ে 1 বছরের পর্যায় সংখ্যা, 1 বছরে কটা পিরিয়ড হচ্ছে সেটা। আর এনটা কি মিন করছে? এনটা হচ্ছে মোট পর্যায় সংখ্যা। ধরো আমি বের করতে চাইছি বার্ষিক না, ধরো হ্যাঁ এরকম লিখলাম, বার্ষিক 10% হারে 10,000 টাকা 6 মাস অন্তর দেয়, মানে যেটা আমরা বলতে পারি হাফ ইয়ারলি, 6 মাস অন্তর দেয়। চক্রবৃদ্ধি সুদ কত? তাহলে প্রথম 6 মাস অন্তর দেয় চক্রবৃদ্ধি সুদ কত, মানে 6 মাস অন্তর একটা পিরিয়ড কাউন্ট হয়। এবার দেখো ভালো করে কত বছরের সুদ অন্তর দেয়। ধরো 1.5 বছরের সুদ চেয়েছে, 1.5 বছরের সুদ কত? 6 মাস অন্তর দেয়, 1.5 বছরের সুদ কত? এবার আগের মতো যেহেতু বার্ষিক হিসাবের সময় আমরা আবার পরে হাফ বছরের বার করবো, 1 বছরের বের করে নিয়ে, কিন্তু এটা 6 মাস অন্তর দেয় বলে দিয়েছে। তাহলে 6 মাস অন্তর দেয় মানে টিটা এখানে কত হবে? 1 বছরে কটা 6 মাস আসে? 2টো 6 মাস আসে, তাহলে টিটা এখানে হয়ে যাবে 2। এনটা 1.5 বছর আছে, 1.5 বছরে কটা পিরিয়ড হয়? আমরা ওই জন্যই এই এন এর জায়গায় পর্যায় সংখ্যা বলেছিলাম। 1.5 বছরে কটা 6 মাস আছে? 1.5 বছরে 3টে 6 মাস আছে, তাহলে এনটা এখানে হচ্ছে 3। তাহলে তখন আমি বের করব সেটা হচ্ছে ইকুয়ালস টু 10,000 পি এর জায়গায় 1 প্লাস 10/100 ইন্টু 2 টু দি পাওয়ার এখানে 3 করে এই ক্যালকুলেট করে আমরা আগের মতোই চক্রবৃদ্ধি সুদটা বের করে নিতে পারবো। এরপরে আমাদের শেখার জিনিস যেটা সেটা হচ্ছে সমহার বৃদ্ধি বা রুল অফ ইনক্রিজ। রুল অফ ইনক্রিজ যদি আলোচনা করতে চাই সেখানেও আমরা একই ফর্মুলা ইউজ করব, কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে কিন্তু সমহার বৃদ্ধির সাথে সমহার হ্রাসও হতে পারে।
তো আর সাথে সাথে এটাও দেখতে হবে যে পরবর্তী ভ্যালু না বের করতে গিয়ে পূর্ববর্তী ভ্যালু বার করতে দিতে পারে। যেমন চক্রবৃদ্ধি সুদের অঙ্কের ক্ষেত্রে কখনো কখনো সব বৃদ্ধিমূল দেওয়া থাকে, পি বা আসলটা বের করতে হয়। তেমনি সমহার অঙ্কের সময় একটা ফান্ডামেন্টাল জিনিস আমাদের মনে রাখতে হবে, যে কি কি, একটা হচ্ছে a ইকুয়াল টু p ইন্টু 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার n, এই ফর্মুলাটা আছে। এবার ধরো আমাদের যখন বলবে যে একটা গ্রামের জনসংখ্যা, কোন গ্রামের জনসংখ্যা, এটা ধরো 1 লাখ জন, ঠিক আছে, প্রতি বছর জনসংখ্যা 10% হারে বাড়ছে। এবার বলছে যে 3 বছর পরে, ও 2 নাম্বার দিয়েছে 3 বছর আগে, 3 বছর আগে জনসংখ্যা কত। মানে ভালো করে দেখো, পিটা হচ্ছে মানে এখানে বর্তমান জনসংখ্যা 10,000 টাকা, এই 10,000 জন বর্তমান জনসংখ্যা, তাহলে 3 বছর পরে জনসংখ্যা কত হবে আর 3 বছর আগে জনসংখ্যা কত হবে। আমাদের মাথায় রাখতে হবে যে ঘটনাটা আগে হবে, যে ঘটনাটা তুলনামূলকভাবে আগে ঘটছে সেটাকে আমি পি হিসাবে ব্যবহার করব, আর যে ঘটনাটা তুলনামূলকভাবে পরে ঘটছে সেটাকে আমি এ হিসাবে ব্যবহার করব। যেমন দেখো, যখন 3 বছর পরে আমি কাউন্ট করছি, তাহলে আমাদের কাছে দেওয়া আছে বর্তমান রেজাল্টটা, আর আমাদের বের করতে দিচ্ছে 3 বছর পরের রেজাল্টটা। তাহলে এই দুটোর সঙ্গে যদি বর্তমানের সঙ্গে আমি 3 বছর পরেটাকে কম্পেয়ার করি, তাহলে অপেক্ষাকৃতভাবে কোন ঘটনাটা আগে ঘটছে, অপেক্ষাকৃতভাবে বর্তমান বছরটা আগে ঘটছে। তাহলে যেটা আগে ঘটবে, আগে যেটা ঘটবে তা পি ধরা হবে, ওকে। আর যেটা পরে ঘটবে, পরে যেটা ঘটবে সেটা হচ্ছে, সেটাকে আমি এ ধরবো, ঠিক আছে, ক্লিয়ার। তাহলে এই অঙ্কটা ধর প্রথমটা সলভ করার সময় আমি বের করতে হবে আমায় এটা, তাই তো, কারণ 3 বছর পরেটা আমাদের পরে। তাহলে এ কত হচ্ছে, পি এর জায়গায় আমি 1 লাখ বসিয়ে দিলাম, 1 প্লাস 10/100 টু দি পাওয়ার কত, 3। এটা আমরা ক্যালকুলেট করে বের করে নিতে পারবো। কিন্তু যদি 3 বছর আগে বের করতে বলেছে, 3 বছর আগের জনসংখ্যা তোমায় বের করতে বলেছে, তাহলে দেখো এখন আছে তোমায় দেওয়া বর্তমানেরটা। 3 বছর আগে যদি যেতে হয়, তার মানে 3 বছর আগের সঙ্গে বর্তমানে যদি আমি তুলনা করি, কোন ঘটনাটা অপেক্ষাকৃত আগে ঘটেছে। 3 বছর আগে যেটা ছিল, মানে ধরো এখন 2020 সাল, 2020 সালের জনসংখ্যা বলে দিয়েছে। 3 বছর আগে কত ছিল, 2017 সাল। কোন সালটা আগে এসছে, 2017 সালটা আগে এসছে, তাহলে সেটাকে আমি এখন পি হিসাবে ব্যবহার করব। তাহলে 2017 সালটাকে আমি পি হিসাবে যদি ব্যবহার করি, 2020 সালটাকে আমি এ হিসাবে ব্যবহার করব। তাহলে ফর্মুলা কি ছিল, a ইকুয়াল টু p ইন্টু 1 প্লাস r বাই 100 থাকবে। তখন যেহেতু আমায় 2020 সালের জনসংখ্যাটা আমি জানি, 2017টা জানি না, 2017 জনসংখ্যাটা আসলে পি হবে কারণ আগে ঘটেছে। তাহলে পিটা আমরা কিন্তু জানি না, কিন্তু 3 বছর মানে বর্তমান জনসংখ্যাটা আমরা জানি, মানে এটা আমরা এখানে জানি। তাহলে তখন আমি এর জায়গায় বসাবো 1 লাখ করে পিটাকে আমি বের করব। বোঝা গেল? এইভাবে আমরা চক্রবৃদ্ধি সুদ বা সমহার বৃদ্ধি শিখলাম। যদি আমাদের এটাও বলে দেওয়া থাকে যে কোনো কারণে সমহার হ্রাস হচ্ছে, যেমন হয়তো গাড়ির মূল্য হ্রাসও পেতে পারে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমি 1 প্লাস r বাই 100 এর জায়গায় আমি তখন ইউজ করবো যেটা, সেটা হচ্ছে a ইকুয়ালস টু p ইন্টু 1 মাইনাস r বাই 100। যদি হ্রাস পায় কোনো কিছু, তাহলে সেখানে আমি মাইনাস দিয়ে ইউজ করব। তাহলে আজকে আমাদের যে বিষয় আলোচনা আমরা শিখলাম, চক্রবৃদ্ধি এবং সমহার বৃদ্ধির বিভিন্ন অঙ্ক কিভাবে করবো তা শিখলাম। তো পরবর্তী চ্যাপ্টার গুলো আমরা আলোচনা করব। ভিডিওটি কেমন লাগলো তা তোমরা আমাদের কমেন্ট বক্সে জানিও। আর আমাদের এই চ্যানেলে আরো অনেক সাবজেক্টের ভিডিও দেওয়া রয়েছে, তোমরা সেখান থেকে পড়তে পারো। সেই ভিডিওগুলি দেখার জন্য তোমরা আই বাটনে ক্লিক করো। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, আর অবশ্যই লাইক এবং কমেন্ট আর শেয়ার। থ্যাংক ইউ।